ফেলা স্বপ্নের ছাই, পীড়িতি কাহন আর যত আকুলতা, একান্তি প্রেম ভেঙে গেলে পড়ে থাকে ঝুরো ঝুরো স্মৃতি, বিষাক্ত চোর কাঁটা। ক্রান্তি রেখায় উঠছে মেয়ের দল, ওদের চেনাব বদ্ধ ভূমির ভাস, চারপাশে আর পুরুষ নেই তো কোনো, যুদ্ধচারী সব নপুংসকের নাচ। এ দুর্ভিক্ষে তুই আমি এক সখী, চল যাই ভেসে দোহে মিলে দুর্বার। বেপরোয়া নদী দ্বিধাহীন অস্নাত, নিজ প্রেমে মাতি আমরা পরস্পর। সকাল থেকে রাত এই শহর ছুটছি আমরাও। আমাদের সঙ্গে ছুটছে এমন কয়েকজন মানুষ যাদের পরিচয় হয়তো আছে, কিন্তু সামাজিক স্বীকৃতি নেই। কথা বলছি তৃতীয় লিঙ্গের মানুষদের সম্পর্কে, যাদের এখনো মন থেকে মেনে নিতে পারিনি আমরা। আসলে আধুনিকতার মোড়কে প্রগতিশীল হলেও সামাজিক ছুতমাক থেকে বেরোতে পারিনি আমরা। একজন মানুষ জন্মের পর যার শারীরিক গঠন ছেলে অথবা মেয়ের মতো, কিন্তু বয়ঃসন্ধির সঙ্গে সঙ্গে তার মানসিক গঠন আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। পুরুষ নারীতে, নারী পুরুষে। শুরু হয় তার লড়াই, তার বেড়ে ওঠা, তার ঘাত প্রতিঘাত, জীবনের বিভিন্ন মুহূর্তে শুধুমাত্র লড়াই। স্বীকৃতি পাওয়া গেলেও সামাজিকভাবে এখনও সেই ভ্রুকুটির থেকে তারা দূরে সরতে পারেনি। সেই সমস্ত মানুষের খোঁজে বেরিয়ে পড়েছি আমি। তৃতীয় লিঙ্গের মানুষ তিস্তা সমাজে প্রতিষ্ঠিত, পরিচিত অভিনেত্রী, কবি। 10 বছর হয়েছে রূপান্তরিত হয়েছেন, তবু অস্তিত্ব সংকট রয়েই গিয়েছে। এই লড়াইটা না যতটা কঠিন, সেটা যে মানুষটাই লড়াইটা না লড়েছেন সেই মানুষটা ঠিক বুঝে উঠতে পারবেন না। আমি যদি এক কথায় বলে বোঝানো সম্ভব না এই লড়াইটা। প্রত্যেক মুহূর্তে নিজেকে জাস্টিফাই করা, সমাজ সবসময় তোমাকে বোঝানোর চেষ্টা করছে তুমি খারাপ, তুমি ভুল, তুমি যা করছো সেটা ভুল করছো, অন্যায় করছো, এবং সমাজ তোমার জন্য শাস্তিরও ব্যবস্থা করে দিচ্ছে। তুমি যদি সমাজের নিয়ম অনুযায়ী না চলতে পারো, সমাজ প্রত্যেক মুহূর্তে তার শাস্তি তোমাকে দেওয়ার জন্য তৎপর হয়ে রয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে সবসময় নিজেকে আয়নার সামনে দাঁড় করে জিজ্ঞেস করা, এবং কখনো কখনো বলা, যদি নিজের প্রতি নিজের সেই আত্মবিশ্বাসটা থাকে, তাহলে বলা যে তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। রূপান্তরিত হতে হবে, এই সিদ্ধান্তটা কেন? না, আসলে আমার যেটা মনে হয় যে রূপান্তরিত মানে অন্তর আর বাহিরের এই দুটো জায়গার মিল না থাকলে তো একটা মানুষ সম্পূর্ণ হয় না। অন্তত আমি বাকিদের কথা বলতে পারবো না, আমার নিজের ক্ষেত্রে আমার নিজের সেরকম অনুভূতি ছিল যে আমার হৃদয়ের সাথে আমার শরীরের যদি বহিরাঙ্গের যদি মিল না হয়, তাহলে আমি নিজে কখনো স্বস্তি বোধ করছিলাম না একজন সম্পূর্ণ নারী হিসেবে। তো যেই কারণে আমার বারবার মনে হয়েছে যে আমার বহিরাঙ্গটার পরিবর্তনটা হওয়াটাও ভীষণ জরুরি। Chitrangada is conditioned to be a man. That's how she's brought up. এখনো পর্যন্ত আমার মনে পড়ে সেই ছাদটার কথা, যে ছাদটায় আমি একা বসে হাঁটুর মধ্যে মুখ গুজে কাঁদতাম। কাউকে কিছু বোঝানো যেত না, বোঝাতে পারতাম না। আর এই না পারাটা আমাকে এত কষ্ট দিত, যখন যেন নিজের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে এটা শেয়ার করা যেত না। মা কি বলতেন? কি করে বুঝবে তুমি? বিয়ে করনি, সংসার করনি, সন্তানের জন্য বাবা মায়ের কি চিন্তা, তার কি মানে, কি করে বুঝবে তুমি বলো তো? মা তো এই সমাজের একজন অংশ ছিলেন, কিন্তু কখনো সন্তান হিসেবে আমার কোনো অবহেলা ছিল না। শুধু সবার একটাই বক্তব্য ছিল যে আমাকে সমাজের মতো হতে হবে। আমি যদি সমাজের মতো হতে না পারি, তাহলে নিন্দের শেষ নেই, লজ্জার শেষ নেই। আমাদের সমাজে এখনো পর্যন্ত পুরুষ সিংহের মতো, পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়। পুরুষ যেন একটা ঐশ্বর্যের অধিকারী। এখনো যখন রাস্তায় বেরো, পাড়া প্রতিবেশীরা, তুমি পরিচিত মুখ একটা, তারপরেও তির্যকভাবে তোমার দিকে তাকায়।
কিছু কিছু জায়গাতে এখনো আছে। আমি একটা ছোট্ট করে একটা ঘটনা বলি। আমি তো স্ট্রিট ডগদের নিয়ে কাজ করি। আমি সেরকমই একটি পাশের পাড়াতে একটি স্ট্রিট ডগ অসুস্থ, তাকে আমি ইঞ্জেকশন দিতে গেছিলাম। তো সেই সময় হঠাৎ করেই আমাকে আক্রমণ করা হয় এবং ও পাড়ার একজন মহিলা আমাকে আক্রমণ করেন এবং তাকে যখন আমি জিজ্ঞেস করি যে আপনি কেন এরকম করছেন, ও তো আপনার কোনো ক্ষতি করেনি বা আমি আপনার কোনো ক্ষতি করিনি, তার উত্তরে উনি আমাকে বললেন, তোর মতো হিজড়ের সাথে আমি কোনো কথা বলতে চাই না। কি করলে তিস্তা এই সমাজের ছুতমাক থেকে আমরা ফাইনালি বেরোতে পারবো? আসলে মঞ্জিরা, আমার মনে হয় যে এটা ছুতমার্গের থেকেও বড় কথা যে অশিক্ষা, এবং কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় কুশিক্ষাও। মানে আমরা সোকল্ড যারা শিক্ষিত বলে আমরা মনে করি, তাদের মধ্যে থেকেও যখন এরকম অসভ্যতাগুলো আমাদের পেতে হয়, তখন মনে হয় সত্যি কি এটা সেই অর্থে পুঁথিগত শিক্ষার সমস্যা? এটা বোধহয় একটা মানুষের ভেতরকার শিক্ষার প্রয়োজন। যে শিক্ষাটা যদি না হয়, তাহলে সেই মানুষটি কখনোই শিক্ষিত হবেন না এবং তারা নিজের জেন্ডারের সঙ্গে সঙ্গে অন্য জেন্ডারগুলোকে সম্মান করতে শিখবেন না। একজন মানুষের রূপান্তরকামীতে পরিণত হওয়ার ক্ষেত্রে বাবা মায়ের একটা বড় ভূমিকা থাকে। বাইরের মানুষের সঙ্গে তো লড়াই করাই যায়, কিন্তু ঘরের মানুষ, আপনজন, তাদের সঙ্গে লড়াই করাটা খুব একটা সহজ নয়। এসআরএস সলিউশন বা এটিএইচপির মতো সংগঠনগুলো এই সমস্ত বাবা মাকে কাউন্সেলিংও করান, তাদেরকে বোঝান। শ্রেয়া, কিভাবে কাজ হয়? কাজগুলো হয় হচ্ছে প্রথমত, যেটা আমার ব্যক্তিগত, মানে আমার নিজের ফ্যামিলি থেকে আমি এখনো আলাদা আছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি ঠিকই, কিন্তু তাও আমি আলাদা থাকি। আমি 7 বছর হয়ে গেল বাড়ি থেকে আলাদা থাকছি। তো যেহেতু আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে ফ্যামিলি কাউন্সেলিং সব থেকে বেশি দরকার, তো এটিএইচবি যেটা আছে আমাদের, এটা একটা নেটওয়ার্ক, এটা পুরো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল নিয়ে কাজ করছে। সেখানে কাউন্সেলিংটা, ফ্যামিলি কাউন্সেলিং সব থেকে বেশি দরকার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বাবা মার পক্ষে এই বিষয়টা মেনে নেওয়াটা খুব শক্ত হয়ে যায়, ফলে তারা যে প্রচেষ্টাটা করেন সেটা খুব ভুল প্রচেষ্টা, এবং তার জন্য হয়তো অনেক সময় জোর করেন, অনেক সময় বকাবকি করেন, অনেক সময় মারধর করেন, বা বাবা মা নিজে এমন ডিপ্রেশনে চলে যান যে সেই শিশুটির বা সেই ছেলেটির বা মেয়েটির খুব একটা ডিস্ট্রেস হতে শুরু করে। ফলে কোনোটাই কিন্তু তার ওই পরিস্থিতিটাকে ম্যানেজ করার জন্য বা হ্যান্ডেল করার জন্য যথেষ্ট নয় বা ঠিক নয়। আমি আজ ডাক্তারের কাছ থেকে আসছি বাবা, নেক্সট উইক থেকে আমার ট্রিটমেন্ট শুরু। ওনারাও কাউন্সিলিং এর কথা বলেছিলেন, আমি এটা রিফিউজ করেছি। আমি সেক্স চেঞ্জ করাচ্ছি মা। If all goes well, I'll become a woman in 6 months. তাই বলছিলাম অন্য জায়গায় গিয়ে থাকি। তোমার ক্ষেত্রে কি হয়েছিল বাবা মা? আমার বাবা মা যেটা হয়েছিল, সেটা বাবা মার দুঃখটা আমরা বুঝি, যে সে দেখছে যে পুরুষ জন্ম দিয়েছে, কিন্তু পরবর্তীকালে মহিলায় রূপান্তর। বেসিক্যালি প্রবলেমটা কিন্তু বাবা মার হয়, সেটা হচ্ছে পারিপার্শ্বিক, প্রতিবেশী, এদের ব্যাপারে। প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে, সে যেমন রুচি পছন্দ প্রত্যেকের আলাদা আলাদা, জেন্ডারের ব্যাপারটাও খানিকটা তাই। এবং কেউ যদি, সে তার জেন্ডার যাই হোক, সে যেরমভাবে তার আচরণ করতে চাক তার জেন্ডার নিয়ে, সেখানে আলাদা করে তাকে নিয়ে জাজমেন্টাল হয়ে যাওয়া বা কোনো মতামত দেওয়া বা তার মতামতের মতো করে চলানোর চেষ্টা করাটা সঠিক নয়। আমি আমার ছেলেকে মেয়ের মতন সাজতে দেখেছি, এই দেখেছি, আমার রীতিমতন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমার কোনো আইডিয়া ছিল না। আমি মিডিয়া বলুন, আপনাদের বই, সব কিছু জেনে যখন আমি জিনিসটা জানলাম যে এই জিনিসটা টোটালি আলাদা, ও ভগবানের সৃষ্টি এইভাবে, এখন আমার কাছে মেনে নিতে কোনো অসুবিধা নেই। এখন আমার কাছে ও আমার সন্তান, আমি ওর মা, এটা আমার কাছে সবচেয়ে বড়। কি ধরনের সমস্যা এখনো পর্যন্ত ফেস করছো তোমরা? এখন সমস্যা বলতে, যতই গভর্নমেন্ট স্বীকৃতি দিক, আজকালকার দিনে যে গভর্নমেন্টের, আমি যদি কোনো আইডি প্রুফ করতে যাই বা কোনো কিছু করতে যাই, হয়তো গভর্নমেন্টের একদম উচ্চ স্তরে তারা জানে, কিন্তু যারা নিচু স্তরে বসে আছে তারা কিন্তু আইডি প্রুফ করতে গেলে আটকে দিচ্ছে, যে তুমি প্রুফ দেখো তুমি ট্রান্সজেন্ডার। আমরা জানি আমরা কি, কিন্তু লোককে তো বোঝাতে হবে আমরা কি, সেটা এখনো হয়নি।
ট্রান্সজেন্ডার সেক্স চেঞ্জ করা এগুলো তো অনেক দূরের কথা। আজকে কোনো মেয়েও যদি মফস্বলে ছোট করে চুল কেটে প্যান্ট শার্ট পরে, তাকেও সমাজ অন্য চোখে দেখে, তাকেও বাঁকা চোখে দেখে, তার নামেও কুৎসা রটানো হয়। লাগলো একজন পুরুষের নারী হয়ে ওঠা আমরা প্রায়শই দেখতে পাই, কিন্তু একজন নারীর পুরুষ হয়ে ওঠার ইচ্ছা, লড়াইটা অনেক বেশি কঠিন। উদাহরণ কিন্তু আছে। আমাদের মতো মানুষদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল টু মেলদের ক্ষেত্রে সার্জারি মেজরলি হচ্ছে 3টে। একটা হচ্ছে টপ সার্জারি, ম্যাস্টেকটমি, চেস্ট কনস্ট্রাকশন যেটা ব্রেস্ট রিমুভাল। তারপরেটা হচ্ছে হিস্টেরেক্টমি, ইউটেরাস ওভারি বাদ দেওয়া। আর তারপরেরটা হচ্ছে বটম সার্জারি, পেনিস কনস্ট্রাকশন, যেটা মেজর। এই 3টে সার্জারি আমাদের ক্ষেত্রে, এবং সেটা করতে মানে দীর্ঘ সময় লাগে। হরমোন নেওয়া শুরু করার 1-1.5 বছর পরে টপ সার্জারি নিয়ম অনুযায়ী, তারপরে হিস্টেরেক্টমি, তারপরে বটম সার্জারি। তো এটা করতে, পুরোটা কমপ্লিট করতে, পুরো সার্জারিগুলো কমপ্লিট করতে আপনার মোটামুটি 3.5 বছর মতো লাগার কথা নিয়ম অনুযায়ী চললে। অর্থাৎ পাইল থেকে নীল, এই পাইল থেকে নীলে রূপান্তরিত হতে গেলে একটা জটিল প্রসেস এবং বেশ দীর্ঘ প্রসেস, এবং মানে মানসিক এবং শারীরিক সব দিক থেকে কিন্তু যথেষ্ট লড়াই। একেবারে, এবং সমাজের সাথেও বাইরের জগতের সাথেও পুরোটাই একটা মানে এই যে ট্রানজিশন যে প্রসেসটা, সেটা শারীরিকভাবেও, মানসিকভাবেও, সমাজের সাথে, বাড়ির সাথে, সবার সাথে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে লম্বা প্রসেস একটা। আমরা তাও দেখে থাকি যে তোমার ছেলে থেকে একজন পুরুষ একজন নারীতে পরিণত হচ্ছে, সেটা দেখে থাকি, কিন্তু একজন নারী পুরুষে পরিণত হচ্ছে, এটা কিন্তু খুব রেয়ার আমরা দেখে থাকি রেয়ার, কিন্তু ঘটনাগুলো হয়তো রেয়ার নয়, এবং সেটার হয়তো অনেক কারণ আছে। সাধারণ মানুষের কাছে, রাষ্ট্রের কাছে, আইনের কাছে একটাই শব্দ, সেটা হচ্ছে হিজড়া। মানে হিজড়া, ট্রান্সজেন্ডার দুটোই এক। মানুষ ট্রান্সজেন্ডার বলতেও কিন্তু শুধু হিজড়া মানুষই বোঝে, কিন্তু এটা একটা পেশা, এটা কোথাও কোথাও কালচার। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। ট্রান্সজেন্ডার একটা আমব্রেলাটা, মেয়ের আন্ডারে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া মানুষ যেমন আছে, তেমনি নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়া মানুষ আছে। হিজড়া মানুষরাও যারা এই পেশায় রয়েছেন, কারণ কোথাও এটা পেশা, কোথাও এটাকে কালচার হিসাবে দেখা হয় হিজড়া। সো সেক্ষেত্রে তারাও অনেক সময় নিজেদেরকে ট্রান্সজেন্ডার বলে আইডেন্টিফাই করে থাকেন। সো এরকমভাবে বলে দেওয়া খুব মুশকিল যে এই মানুষরাই হচ্ছে ট্রান্সজেন্ডার। এই যে এত লড়াই, এত চড়াই উতরাই লাইফে, বাবা মা, সব থেকে কাছের মানুষজন, তাদেরকেও তো তুমি এখনো বুঝিয়ে উঠতে পারোনি, এবং তার জন্য তোমার তো একেবারে আলাদা থাকা। বাবা মার, হ্যাঁ, আমার বাড়িতে আমার বাবা মা এখনো মেনে উঠতে পারেননি, এবং তাদেরকে কোনো দোষ দেওয়ার নেই, কারণ আমার বাবা মার তো কোনো সাপোর্ট সিস্টেম নেই। পাড়া প্রতিবেশী, সমাজ, আত্মীয় স্বজন কেউ তাদেরকে বলবে না যে তাদের সন্তান যা করছে ঠিক করছে, কারণ আমরা সেভাবে বড় হয়ে উঠি না, আমাদেরকে সেটা শেখানোও হয় না। আজকে আমার পাশে সংগঠন রয়েছে, আমার পাশে কমিউনিটির মানুষ রয়েছে, এমন অনেক ডাক্তাররাও রয়েছেন যারা আমাকে সাপোর্ট করছেন, যারা এই বিষয়টা সাপোর্ট করছেন, কিন্তু আমার বাবা মার পাশে কেউ নেই। অবশ্যই বাবা মার আগাগোড়াই সন্তানের সঙ্গে, যেটা আমরা সবসময় বলে আসি, যে খোলামেলা আলোচনা করা দরকার। সন্তান যাতে মন খুলে বলতে পারে তার কি মনে হচ্ছে, কোথায় সে অন্যরকম ফিল করছে। এটা কিন্তু যে কোনো বাচ্চা অনেক আগে থেকে বুঝতে পারে, তার কোথাও যেন একটা ডিসকানেক্ট হচ্ছে। এই ডিসকানেক্টটা বাচ্চা বলার পরে বা সন্তান বলার পরে যদি বাবা মা সেটাকে উড়িয়ে না দিয়ে বা সেটাকে ধমক দিয়ে সেটার উল্টো আচরণ করতে বাধ্য না করে, যদি সেটাকে খুব এমপ্যাথেটিক্যালি বুঝে বা সিম্প্যাথেটিক্যালি বুঝে যদি কারোর মানে কোনো কনসাল্ট করা হয়, নিশ্চয়ই সেক্ষেত্রে আর কিছু না হোক, যদি তার রূপান্তরের ইচ্ছে চলে যদি নাও যায়, বা সে যা অন্য জেন্ডার যেটা ফলো করতে চাইছে সেটা যদি চলে নাও যায়, অ্যাটলিস্ট সেই বাচ্চাটিকে, সেই শিশুটিকে বা সেই কিশোরকে বা কিশোরীকে অনেক মানসিকভাবে শান্তি দেওয়া সম্ভব। তাহলে এই রূপান্তরের প্রয়োজনটা কোথায়? রূপান্তরের প্রয়োজন আমার নিজের কারণে, কারণ আমি আজকে যদি ধরে নিই যে আমার রূপান্তরের কারণে আমাকে এতগুলো মানুষের থেকে আলাদা হতে হচ্ছে,
তেমনি পাশাপাশি এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি, এই দীর্ঘ বছর আমি যে এত অন্য আমার কাছে যে শরীরটা কাম্য নয়, আমি সেটা নিয়ে সাংঘাতিক অস্বস্তিতে ছিলাম এবং আমার জীবনটা পুরো এদিক থেকে ওদিক হয়ে গেছে সেটার জন্য। সমাজের ভ্রুকুটি, সমাজের ছুঁতমাপ থেকে এখনো আমরা বেরোতে পারিনি। কি হলে মনে হয় এই ব্যবধানটা অন্তত মুছে যাওয়া সম্ভব? দেখুন, মানুষকে এটা নিয়ে সচেতন করতে হবে। আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই ধরনের প্রোগ্রাম বারবার হতে হবে। আমাদের কমিউনিটির মানুষদের তরফ থেকে আমরা অনেক ইভেন্ট করে থাকি, আমরা ওয়ার্কশপ করে থাকি সংগঠনের তরফ থেকে। এই প্রোগ্রামগুলো মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে, কারণ আমরা যে শিক্ষাগুলো নিয়ে বড় হয়ে উঠি ছোটোবেলা থেকেই, যে ছেলে এবং মেয়ে, যেই ছেলে হয়ে জন্মাচ্ছ তোমাকে এইগুলো করতে হবে, যেই মেয়ে হয়ে জন্মাচ্ছ তোমাকে এইগুলো করতে হবে, এর বাইরে যখনই তুমি যাবে, আজকের ট্রান্সজেন্ডার, সেক্স চেঞ্জ করা এগুলো তো অনেক দূরের কথা। আজকে কোনো মেয়েও যদি মফস্বলে ছোটো করে চুল কেটে প্যান্ট শার্ট পরে, তাকেও সমাজ অন্য চোখে দেখে, তাকেও বাঁকা চোখে দেখে, তার নামেও কুৎসা রটানো হয়। আমি গার্লস স্কুলে পড়েছি। আমার অন্যরকম একটা সিচুয়েশন ছিল যখন আমি কলকাতা শহরের এই মুহূর্তে একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছি, কোয়েট স্কুল। সেখানে একজন বাচ্চা যে শরীরে মেয়ে হয়ে জন্মেছে কিন্তু তার মনে হয় সে ছেলে, তাকে স্কুলে যেভাবে আজকে হ্যারাস হতে হয় আজকের দিনে দাঁড়িয়েও, সেটাও অবর্ণনীয়। আজকের দিনে দাঁড়িয়েও যারা স্কুল ড্রেসের জন্য স্কুল থেকে ড্রপ আউট হয়েছে, স্কুল ছেড়ে দিয়েছে তারা, কারণ তারা সেই ড্রেসে যেতে স্বচ্ছন্দ নয়, তাকে বারবার করে বলা হয়েছে তুমি মেয়ে, তোমাকে মেয়ের মতো থাকতে হবে, মেয়ের মতো জামা কাপড় পরতে হবে, এই জন্য তারা পড়াশোনা শেষ করতে পারেনি। মানুষ এগিয়ে কী করে আসবে? সেই বাচ্চার ভবিষ্যৎ সেখানেই শেষ হয়ে গেল। এবং সেই যদি মেয়ে বাচ্চা হয়, এরকম ঘটনা ঘটেছে। আমি স্যাফোর মেম্বার, আমরা স্যাফোতে এরকম ডকুমেন্টেশন, আমাদের এরকম ফাইল করা রয়েছে যে কোনো মানে মফস্বল থেকে শহর থেকে সমস্ত জায়গায় তাকে কারেক্টিভ রেপ করা হয়েছে, তাকে বোঝানো হয়েছে তুমি মেয়ে হয়ে জন্মেছো, মেয়ের মতো তোমায় থাকতে হবে, জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনি বলছেন যে রেয়ার, আমরা দেখতে পাই না, দেখতে কি করে পাবেন শুরুতেই যদি তাকে শেষ করে দেওয়া হয়? একটা মানুষ যেমন আছে তাকে সেরমভাবে অ্যাকসেপ্ট করে নেওয়াটা অনেক বেশি ওয়াইজ বা অনেক বেশি ওপেন মাইন্ডেড একটা পরিচয় দেয়। কিন্তু তাকে যদি আমি জোর করি বা তার এগেনস্টে তার কি অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে সেটা না বুঝে তাকে আমি আননেসেসারি জোর করছি এবং প্রেশার ক্রিয়েট করাটা কখনোই তার জন্য ভালো হয় না। ঘরে বাইরে লড়াইটা বড়ই কঠিন, আর এই লড়াইটাকে সহজ করার জন্য দেশের আইন রয়েছে। কি বলছে আইন? রূপান্তরকামীদের নিজেদের পছন্দ মতো লিঙ্গ বেছে নেওয়ার স্বীকৃতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, যা মানতে বাধ্য রাজ্য এবং কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্ট তার নির্দেশে এটাও বলেছেন যে এই জেন্ডার আইডেন্টিফিকেশনের জন্য আমায় এসআরএস বা সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি বা কোনো ধরনের অপারেশন করার জন্য চাপ দেওয়া বেআইনি। প্রগতিশীলরা বলেন একজন মানুষ কিভাবে বাঁচবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। রূপান্তরকামীরাও তো মানুষ, তাহলে তাদের বাঁচার দিকে কেন আমরা টেরা চোখে তাকাই? আসলে শুধুমাত্র আইনি স্বীকৃতি নয়, সামাজিক স্বীকৃতিটা দরকার, আর তার জন্য বদল দরকার মানসিকতার। সেটা যতদিন না পর্যন্ত হবে ততদিন কিন্তু লড়াই চলবেই। তাই তো কবির কথায় একজন রূপান্তরকামীর পথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চিন্তাখণ্ড। বধূ কোন আলো লাগলো, You will suffer me, na? গাপাধানি ধা মাগানি ধা গাপাধানি ধা সা রে সা ধা পা পাধানি ধা মাগা পাধা সা লাগলো চোখে
ga ga pa da ni da ma ga pa 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 ga ga da da ga ga ni ni ga ga sa da ma ga 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 pa da ni da sa ga ni sa da pa ga ma 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 ga लागलो